Recording in progress. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: تعلموا الفرائض وعلموها فإنه نصف العلم. ربي يسر ولا تعسر وتمم بالخير. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফারেক করে নিজের হক নিজে বুঝে নেওয়া এবং অপরকে বুঝিয়ে দেওয়ার জন্য ভূমিজুরি বা আমিনশিপ নামের এই কোর্সে আমাদেরকে উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি একটা ছোট সূরা পড়ছি আপনাদের সামনে আর একটা হাদিস পড়ছি। তো যে সূরাটা পড়ছি সেটা হচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত মানুষ, যত মানুষ দুনিয়াতে আছে, সে যেই হোক না কেন, বলে আলেম হোক, আম হোক, মানে নবী হোক, রসুল হোক, সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে দুনিয়ার যত মানুষ, প্রথমে আল্লাহ তাআলা সমস্ত মানুষকেই ক্ষতিগ্রস্ত বলছেন। এরপরে বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথমে আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন, সময় অনেক বড় গুরুত্বপূর্ণ মূল্যবান, এই জন্য আল্লাহ সময়ের কসম খায় বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা কি করছে, ঈমান এনেছে এবং আমলে সালেহ নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজে কি করে, আপনার নেক আমল করে, পরস্পর অন্যদেরকে কি করে, নেক আমল বা সৎ কাজের দিকে আহ্বান করে এবং পরস্পরকে কি করে, অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। সে এই যে মানুষগুলো আছে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, অন্যদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, এই সমস্ত মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তো আমরা যে কোর্সটা আমরা করব, এটা কি আমরা সঠিক নিয়তি করতেছি, এটা আমলে সালেহের নিয়তি করতেছি। নিজের হকটা নিজে বুঝে নিব, অন্যদের হক বুঝাই দেব। এর থেকে বড় আমলে সালেহ আর কি হইতে পারে? আমি আমার হক বুঝে নেব, মানুষকে মানুষের প্রাপ্য বুঝাইয়া দিব সঠিকভাবে, এটা অনেক বড় একটা আমলে সালেহ। এরপরে আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হচ্ছে কি, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরায়েজ শিখো এবং অন্যদেরকে শিক্ষা দাও। কেননা ফরায়েজ এটা হচ্ছে কি, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম, সমস্ত ইলমের অর্ধেক। ফরায়েজ যে ইলমটা, আমরা যে ইলমটা শিখব, এটা ফরায়েজের একটা অংশ। এটা কি, সমস্ত ইলমের অর্ধেক বলা হচ্ছে। কত গুরুত্বপূর্ণ! আর আমরা যে জরুরি বিষয়টা শিখব, সেটা আসলে অত্যন্ত জরুরি একটা বিষয়। এই বিষয়টা শিখা ইসলামিকভাবেও অনেক গুরুত্ব রাখে। যাই হোক, তো আমরা যেটা শিখতেছি এটা কোনো আমলের বাহিরে না। একজন মুসলমানের জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা কাজেই কি হবে, নেক আমল হবে, যদি নিয়তের মধ্যে থাকে যেটা আমি কি
সঠিকভাবে করতেছি, সুন্নত তরিকায় যদি আমরা করি, আল্লাহর হুকুম অনুযায়ী করি, তাহলে প্রত্যেকটা কাজে নেক আমল হবে। তো যাই হোক, আমরা এই যে ভূমি জরিপ কোর্সে অংশগ্রহণ করেছি, এটাও অনেক বড় একটা নেক আমল। তো এটা নিঃসন্দেহে আমরা সবাই জানি। কথা বললো না, কথা বলুন না। আমরা যারা জুমটা ব্যবহার করব, অনেকে হয়তো জুম ব্যবহার করতে জানি না, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আপনাদের কারো যদি জরুরত হয়, আমি শেষে আপনাদের থেকে কিছু প্রশ্ন নিব ইনশাল্লাহ, আপনারা তখন আনমিউট করবেন। আর বিশেষ করে আপনারা আমাদের এই যে ক্লাসটাতে অংশগ্রহণ করবেন, আমি কিছু নিয়মকানুন বলে দিই। আজকে যেহেতু উদ্বোধনী ক্লাস, এই জন্য আমি কিছু নিয়মকানুন বলি, এরপরে কি শিখাবো সেটা নিয়ে আলোচনা করব। নিয়মকানুন বলতে গেলে আমরা তো অনলাইনে অংশগ্রহণ করতেছি। হ্যাঁ, অনলাইনে অংশগ্রহণ করলে সম্পূর্ণ আমার গুরুত্ব থাকতে হবে। আমি আমার জিম্মাদার, আমি যেন শিক্ষক, আমি যেন ছাত্র। এরকম আমার সামনে যদি আপনি বসতেন, আপনি যদি মোবাইল টিপতেন, অন্য কারোর সাথে কথা বলতেন, তাহলে আমি কি করতাম? আপনাকে বাধা দিতাম, বা আপনি চাইলেও পারতেন না। আমার একটা এই পরিবেশের কারণে আপনাকে এই পরিবেশটা, ক্লাসের একটা পরিবেশ কি করতে হবে? বানায় নিতে হবে। আপনি যেখানে বসবেন সেখানে একটা নীরব নিস্তব্ধ একটা পরিবেশ বানায় নেবেন, যে পরিবেশে কি আপনার কোনো সাউন্ড হবে না, এবং একটা রুমের মধ্যে এমন জায়গায় বসবেন যেন আপনি সরাসরি ক্লাসেই উপস্থিত আছেন, এইরকম যেন বোঝায়। হ্যাঁ, তো এটা চেষ্টা করবেন। তারপরে যদি এইরকম, অনেক সময় দেখা যায় আমরা কর্মব্যস্ত মানুষ, অনেক সময় দেখা যায় কর্মের মধ্যেই, যেহেতু আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, তো আমরা রাস্তার মধ্যেই অনেক সময় ক্লাসে জয়েন হয়ে যাব। তো রাস্তার মধ্যে ক্লাসে জয়েন হলে আমরা কি করব না, ভিডিওটাও অন করব না, আর আমাদের কি যে মাইক্রোফোনটা আছে সেটা আমরা অন করব না, অফ রাখবো। তাহলে আমার কাছে যে সাউন্ডটা আছে এটা সবাই শুনবে না, আমিও শুনবো না। আপনি কি করবেন, আমি যে কথাগুলো বলবো এগুলো শুনবেন, মাইক্রোফোন অফ এবং কি ভিডিও এটাও অফ রাখবেন। তাহলে আপনার কাছে যে উল্টাপাল্টা যে দৃশ্যগুলো আমরা দেখবো না, এবং সাথে সাথে কি আপনার সাউন্ডটাও, মাইক্রোফোনটাও অফ রাখলে আসবে না। তো এটা সবাই খেয়াল রাখবেন। আমরা একজনের সমস্যার কারণে কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয়ে যায়। আমরা যদি একজন কি করি, একটু এরকম সাউন্ড হয় ক্লাসের মধ্যে, সবারই ব্যাঘাত ঘটে যাবে। তো এই জন্য সবাই এই বিষয়টা খেয়াল রাখবো। এরপরে আরেকটা জিনিস দেখেন, আমাদের এই কোর্সটা বলা হচ্ছে কি দিনদার ব্যক্তিবর্গের জন্য সুখবর। আমাদের এই কোর্সটা হচ্ছে দিনদার ব্যক্তিবর্গের জন্য। আমার মূল ট্রেনিং সেন্টার হচ্ছে হাটহাজারী বড় মাদ্রাসা আছে না, বাংলাদেশের যে আল্লামা আহমদ শফি সাহেব, ওনার যে মাদ্রাসা, এই মাদ্রাসার সামনে বাংলা বাড়িতে আমার মূল ট্রেনিং সেন্টার। সেখানে অফলাইনে কোর্সটা হয়। আমি ঢাকা থেকে প্রতিদিন সপ্তাহে একবার যাইতাম, যাই কোর্সটা করাতাম। এরপরে আমি আমার ট্রেনার এখানে ছিলাম, এরপরে মাঝে মাঝে যেতাম। এখনও এই বছরটা মাত্র বছর শুরু হয়েছে, এখন মাদ্রাসার ক্লাসটা শুরু হবে, এরপরে যাবো ওখানে যাই আবার ক্লাস করাবো ইনশাআল্লাহ। তো এইটা মনে করেন আমরা মূলত এই কোর্সটা করানোর উদ্দেশ্য কি দেখেন, আমিন। আমিন শব্দের অর্থ হচ্ছে দিন, মানে আমানতদার বা বিশ্বাসী। কিন্তু আমাদের সমাজে যত আমিন আছে, আজকে মনে হয় যেন আমিন প্রজন্মটা যেন একটা অবিশ্বস্ত প্রজন্ম হয়ে গেছে। আলেম ওলামারা আমরা কেন এই বিষয়টা নিয়ে আপনাদেরকে শেখানোর জন্য আগ্রহ প্রকাশ করতেছি, এবং এটা ব্যাপকভাবে আমাদের কেন ক্যাম্পেইন চলতেছে, তাহলে আমরা এইটা হাতে নিছি এই জন্য আলেম ওলামাদের প্রতি মানুষের এখনো আস্থা আছে। এবং আমরা চাই মানুষকে যদি আমার কাছে যদি কেউ শিক্ষা নেয়, আমাদের কাছে যদি আলেম ওলামাদের কাছে যদি কেউ শিক্ষা নেয়, তাকে যখন আমি কি বলে দিব যে বিন্দু পরিমাণ, জায়গা পরিমাণ জিনিসেরও কি হবে, হিসাব হবে, হিসাব নিকাশ হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো আমাদের কাছে শিকার পরে কেউ কি করতে পারবে না, 2 নম্বরে বাটপারি করতে গেলে আমার কথাটা তার মাথার মধ্যে বাজবে। এই জন্যই আমরা অনেক লাইন আছে আমাদের টাকা কামানো। আলহামদুলিল্লাহ আমি ফ্রিল্যান্সিংও মোটামুটি পারি, ওই লাইনেও ইনকাম করতে পারবো। এটা রেখেও আমি এই যে মানুষের হক, দেখেন আমাদের এই কোর্সটার মধ্যে দেখা যায় যে অনেক বড় বড় উদ্যোতন কর্মকর্তা থেকে ধরে আলেম ওলামা, আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা আমাদের কোর্সে অংশগ্রহণ করেন। তারপরে আপনার এরকম পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আছে, আর্মি থেকে আছে, আলহামদুলিল্লাহ র্যাবের থেকে আছে, বিভিন্ন কোয়ালিটির মানুষ যারাই জমি জমার সমস্যা। আবার দেখা যায় নবীন আইনজীবী, আমাদের 43তম ব্যাচে 8-10 জন এরকম নবীন আইনজীবী, যারা বিভিন্ন দেখা যায় টাকা জজ করে প্র্যাকটিসও করতেছে, এরকম কয়েকজন আছে আমাদের এই কোর্সটার মধ্যে অংশগ্রহণ করছিল। মানে 43তম ব্যাচে, এটা তো 44তম ব্যাচ।
তো এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই কোর্সটার মধ্যে অংশগ্রহণ করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমি আমার ক্লাসের প্রত্যেকটা বিষয় আপনাদেরকে অনেকবার বোঝাবো। একবার না বুঝলে আপনারা আবার জিজ্ঞাসা করবেন, আবার বোঝাবো, আবার বোঝাবো, আবার বোঝাবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের প্রশ্ন যে করবেন আপনারা একটু আদব কায়দার সাথে করতে হবে। দেখেন, আমি একজন আলেম, আমার ঢাকাতে একটা মাদ্রাসা আছে, আমার নেত্রকোনা জেলায় আমার কেন্দ্র থানা বাড়ি, সেখানেও কি আছে আমার একটা মাদ্রাসার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বিল্ডিং এর কাজ চলতেছে, এবং আমার নিজস্ব জায়গায় আমি নিজে একটা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমি একজন আলিম, একজন মুফতি। আপনারা চাইলে আমাকে আলেম বা মুফতি হিসেবে সম্মান করে আপনারা একটা বিষয় মাথা রেখে এইভাবে প্রশ্নটা করবেন। যদি সেটাও না পারেন, আপনারা যে আমার কোর্সটাতে অংশগ্রহণ করতেছেন, ভর্তি হয়েছেন, আপনারা কিন্তু যেহেতু আমার কাছ থেকে শিখতে চাইতেছেন, আমি যত ছোট মানুষই হই তারপরেও কিন্তু আপনারা যেহেতু শিখতেছেন, সেই ক্ষেত্রে আমি কি হয়ে গেছি, শিক্ষক হয়েছি, আপনারা ছাত্র। তো আপনারা যে কোনো বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করতে পারবেন, ক্লাসের বিষয়, যেই ক্লাসটা করাবো, যেই বিষয়ে করাবো সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন করতে পারবেন, তবে আদব কায়দার সাথে। অনেক সময় দেখা যায় অনেকে আমাদের মেসেজের একটা রিপ্লাই যদি একটু দেরি হয়ে যায়, তো অনেক সময় অনেক গালাগালি পর্যন্ত শুরু করে দেয়। এখন আসলে আমি আগেই বলে দিছি যে আমাদের দিনদার হতে হবে আমাদের এই কোর্সটা অংশগ্রহণ করতে হলে। হ্যাঁ, দেখেন, আমাদের হাটাজারিতে আমি যে কোর্সটা করাই, বাংলা বাড়িতে হাটাজারি মাদ্রাসার সামনে, ওখানে মুসলিম শরীফ পড়ায় এরকম একজন শায়েখ আমার কাছে পড়ছে। আমি ওনার ছাত্র হওয়ারও যোগ্য না, উনি আমার কাছে ভূমি শরীফ পড়ায় এই বিষয়টা শিখছে। এখন রাস্তার মধ্যে যে হাটাজারি গেলে উনি যদি পায়, তো উস্তাদ উস্তাদ বলে এমনভাবে জড়াইয়া ধরে, মানে সম্মান কাকে বলে, আল্লাহ তাআলা বড়দেরকে, এই জন্যই তারা এত বড় হইতে পারছে। ভাই মিউট রাখি সাউন্ড, এটাই বলতেছি, কি করা যাবে না, আপনার মাইক্রোফোনটা অন করা যাবে না। আজকের জন্য ভিডিওটা অন রাখেন, পরে হয়তো বা ভিডিওটা অফ করে দিতে পারি, কিন্তু মাইক্রোফোনটা কি করা যাবে না, অন রাখা যাবে না, সবাই অফ রাখবেন। একজনের জন্য কিন্তু সবার দৃষ্টি সরে যায়। তো যাই হোক, সবাই প্রশ্ন, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন, করলে একটু আদব কায়দার সাথে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমার যতটুকু সাধ্যের ভিতরে আমি অবশ্যই কি করব, আমাদের এই কোর্স চলাকালীনও আপনাদের প্রশ্ন যত সলভ করার আমি করবো ইনশাল্লাহ। কোর্স শেষ হয়ে গেলেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, দেখেন কাদের জন্য আমাদের এই কোর্সটা, আমাদের এই কোর্সটা আমাদের কে কে অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই কোর্সটার মধ্যে হ্যাঁ, যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে। দিনদার, নৈতিকতা থাকতে হবে আর কি। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তার ভিতরে যদি নৈতিকতা থাকে তাহলে সে আমাদের এই কোর্সটা অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নাই। শিক্ষাগত যোগ্যতা, আমাদের এই কোর্সটা করার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, যেহেতু এটা একটা সার্টিফিকেট কোর্স। মোটামুটি বাংলা রিডিং পড়তে পারে, তারপরে যোগ বিয়োগ ভাগ গুণ অঙ্ক বিষয়ে মোটামুটি জ্ঞান রাখে, ক্যালকুলেটরের সম্পর্কে অঙ্ক করতে পারে, ইংরেজিও টুকটাক করতে পারে, এইরকম যোগ্যতা হলেই করতে পারবেন। এর থেকে বেশি যোগ্যতা হলে তো নূর না নূর, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তারপরে ক্লাস আমাদের আজকেরটা হচ্ছে উদ্বোধনী ক্লাস। আগামী 12 তারিখ থেকে আমাদের এই কোর্সটা ইনশাল্লাহ শুরু হবে ইনশাল্লাহ। এর আগে আপনারা যারা ভর্তি হতে আগ্রহী ভর্তি হয়ে যাবেন। আর আমাদের এই কোর্সটা আমাদের কি শেখানো হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করার আগে আমি একটু বিষয় বলতে চাই। সেটা হচ্ছে কি, দেখেন, এই যে আমরা ভূমি জরিপ বিষয়টা কোথায় থেকে আসছে, কখন থেকে শুরু হয়েছে। মানুষ সামাজিক জীব, যখন থেকে মানুষ সমাজবদ্ধভাবে জীবনযাপন শুরু করছে, এরপরে মানুষ যখন চাষবাসের উপর নির্ভরযোগ্য হয়ে গেছে, নির্ভর করা শুরু করছে, তখন থেকেই মানুষ এই জমি জমার উপর নির্ভর করছে আর কি। মনে করেন নদীমাতৃক যে এলাকাগুলো, সেগুলোর মধ্যেই কিন্তু মানুষ চাষবাস শুরু করছে, তাই না। নদীমাতৃক এলাকায় চাষবাস শুরু করার পরে 1 বছর যখন মানুষরা মানুষগণ কি করতো, চাষবাস করতো, পরবর্তী বছরও তারা চাইতো কি, তারা আবার সেই জমিটাই চাষ করার জন্য চাইতো। কিন্তু যেহেতু নদীমাতৃক এলাকায় চাষবাস আজকের মতো ওই তৎকালীন জমানায় কি ছিল না, এরকম সেচ ব্যবস্থা ছিল না। তো এই জন্য শুধু যেখানে নদী আছে, পানির ব্যবস্থা আছে, সেখানে চাষ করা যেত। কিন্তু বর্ষাকাল আসলে নদীর কাছাকাছি এলাকাগুলো পলি মাটি পরে এই যে আইল দিছিল, একজনে আরেকজনের সীমানা নির্ধারণ করছিল, সেই সীমানাগুলো কিন্তু মিসমার হয়ে যেত, ঠিক আছে। তো সীমানাগুলো মিসমার হয়ে যাওয়ার কারণে দেখা যায় পরবর্তী বছর ঠেলাঠেলি ধাক্কাধাক্কি লাগতো। তো এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি লাগতো। তো এই জন্য মানুষ যেহেতু সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পছন্দ করে, এই জন্য
তারা একটা মানে চিন্তা ভাবনা করে ফিকির করে বের করলো যে আমরা যদি কি করি, একটা কাগজের মধ্যে হোক অথবা চামড়ার মধ্যে হোক অথবা গাছের ছালের মধ্যে হোক, যেটার মধ্যে হোক, আমরা কিছু রং দিয়ে কি করতে পারি, একটা নির্ধারণ করে রাখতে পারি, একটা চিত্র আঁকা রাখতে পারি যে এই যে গাছটা আছে অথবা খুঁটাটা আছে এখান থেকে 100 হাত আব্দুর রহমানের, হ্যাঁ, চতুর্দিকে এরকম একটা সীমানা থাকলো, এরপরে 500 হাত আরেকজনের, 500 হাত আরেকজনের, এইভাবে যদি আমাদের একটা কি থাকে, চিত্র থাকে, পরবর্তী বছরে আমাদের মধ্যে আর কোনো ধরনের ঠেলাঠালি ধাক্কাধাক্কি হবে না। সেখান থেকে আমাদের এই ভূমি জরিপের বা জমি জরিপটা চলে আসছে। এরপর থেকে নিয়ে আপনারা ভারতের কি আকবরে এলাহাবাদীর নাম শুনছেন, সেখানে আর জমানো একটা তাকবাস নামের একটা জরিপের প্রচলন ছিল। সেখান থেকে আস্তে আস্তে আমাদের এই যে দেশে এখন বর্তমানে 4টা জরিপের প্রচলন আছে। সেগুলি হচ্ছে কি সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। সিএস, এসএ, আরএস, বিআরএস। তো দেখেন, ইংরেজরা যখন আমাদের এই দেশটা দখল করে নিল, তখন তারা কি করলো, ভালো করে রাজস্ব আদায় করার জন্য, খাজনা আদায় করার জন্য তারা কি করলো, একটা জরিপ করলো। সেই জরিপটার নাম হচ্ছে সিএস জরিপ। সিএস জরিপটা এতটাই সূক্ষ্ম জরিপ ছিল যে ভাই যারা হাঁটাহাঁটি করতেছি, চলাচল করতেছি, তারা একটু ভিডিওটা অফ রাখি। হ্যাঁ, আপনারা এক জায়গায় বসে আছেন যারা, না হলে এটা কি হয়, আমাদের চোখে বাজে, এটা দ্বারা একটু সমস্যা হয়। হাঁটাহাঁটি করলে ভিডিওটা অফ রাখবো। তো যেটা বলতেছিলাম, এই যে ইংরেজরা এসে একটা জরিপ করছিল, সেটার নাম হচ্ছে সিএস জরিপ। এই সিএস জরিপটা এতটা সূক্ষ্মভাবে করছিল যে আজ পর্যন্ত এইরকম সূক্ষ্ম জরিপ আর কেউ করতে পারে নাই। তারা আসলে জরিপটা কেন করছিল, আমাদেরকে চোষণ করার জন্য, আমাদেরকে শোষণ করার জন্য। বলে এই যে ভারতবর্ষে আয়সা তারা কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে মানুষের উপর, বলে তারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল না। তাদের সম্পর্ক ছিল জমিদার, প্রত্যেকটা এলাকায় এক একটা জমিদার দিয়ে দিছিল। যেমন আপনারা বিভিন্ন এলাকার জমিদারি প্রথা, জমিদার নাম শুনেন না, যে আমার দাদা জমিদার ছিল, অমুকের দাদা, অমুকের পর দাদা জমিদার ছিল, এরকম জমিদার বানাই দিচ্ছে। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুরাই বেশিরভাগ জমিদার ছিল। আর মুসলমানের মধ্যে যারা কি করছে, ইংরেজ সরকারের পা চাটতে পারছে, তাদেরকে জমিদার বানাই দিচ্ছে। কিন্তু বিশাল এলাকার মধ্যে একজন জমিদার, এই জমিদার থেকে আপনার জমি আমার জমি এটা ইংরেজ নিয়ে গেছে, ইংরেজে আবার জমিদারের কাছে দিচ্ছে। জমিদার থেকে আমার জমি আমাকে চাষ করতে হলে আদি দিতে হইতো, মানে আদি অর্ধেক ট্যাক্স দিয়ে তারপরে চাষ করতে হইতো। তারপরও মুসলমানের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে মুসলমানরা শুধু নীল চাষ করবে। কেন? মুসলমানরা ধান চাষ করলে, পাট চাষ করলে, গম চাষ করলে মুসলমানরা স্বাবলম্বী হয়ে যাবে। মুসলমানরা স্বাবলম্বী হলে এই দেশে, হ্যাঁ, কারণ মুসলমান হচ্ছে বীরের জাতি, বাঘের জাতি, মুসলমানরা যদি স্বাবলম্বী হয়ে যায় তাহলে তারা আন্দোলন শুরু করে দেবে। তারপরও কিন্তু একটা পর্যায়ে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই বুঝতে পারছে, সব হিন্দুরা তো আর ওই রকম জমিদার ছিল না। উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুদেরকে নির্যাতন করতো, আর মুসলমানদের উপর তো করতোই। তো একটা পর্যায়ে সবাই বুঝতে পারে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন, যেমন আপনারা দেখেন পাশের খেলা আন্দোলন, ফরায়েজি আন্দোলন, ইংরেজকে দেওয়া আন্দোলন, হ্যাঁ, এরকম রেশিনুয়াল আন্দোলন, দেওবন্দ আন্দোলন, বা এই ধরনের বিভিন্ন আন্দোলন হয়েছে। একটা পর্যায়ে ইংরেজ সরকার এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। তো চলে যাওয়ার সময় তারা যে সিএস জরিপটা করছিল, এই জরিপটা করছিল মূলত 1888 থেকে 1940। আপনারা এই সালটা মনে রাখার চেষ্টা করবেন, কারণ আমরা যে নকশাগুলি দেখবো না, এগুলোর মধ্যে কি থাকবে না, লেখা থাকবে না যে এটা সিএস জরিপ, এটা বিএস জরিপ, এটা আরএস জরিপ, এটা এসএ জরিপ, এরকম লেখা থাকবে না, সালটা লেখা থাকবে। সালটা দেখে বুঝতে হবে এটা কত সালে প্রস্তুত, মানে এত ওই জরিপ, এটা এই নকশা, হ্যাঁ, এই ম্যাপ, এটা বুঝতে হবে। তো 1888 থেকে 1940 পর্যন্ত কোন জরিপটা হয়েছে? সিএস জরিপ। কোন জরিপটা? এগুলো আমার শিটে আছে, ওগুলো আপনাদেরকে দিব, মুখস্থ করবেন। তারপর আজকে বলতেছি, যারা সবাই খাতা কলম নিয়ে বসবেন, নোট নিয়ে বসবেন, একটা ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, এগুলো বাধ্যতামূলক। এরপরে আমরা যখন শিখাবো একটু, এরপরে কিছু যন্ত্রপাতি লাগবে, সেগুলো বলবো ইনশাল্লাহ, পর্যায়ক্রমে বলবো। তো সিএস, এরপরে এসএ, এরপরে আরেকটা জরিপ দেখেন, সিএস জরিপটা হচ্ছে 1888 থেকে 1940, প্রায় 53 বছর সময় লাগছে। প্রায় কত বছর সময় লাগছে? 53 বছর সময় লাগছে একটা জরিপ করতে। তো ইংরেজ সরকার যখন চলে যাবে, তারা চাইছিল যে হ্যাঁ আরেকটা তাদের মানে জনগণের জমিটা জনগণকে বুঝাই দিয়ে যাবে। কিন্তু চলে যাওয়ার সময় এখন কি আর 53 বছর সময় পাবে আবার নতুন করে জরিপ করার? তাদের সদিচ্ছা থাকার পরও তারা জরিপ করতে পারে নাই। তারা যাওয়ার সময় কি করছে, ভারত পাকিস্তান দুইটা ভাগ করেছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা ভাগ,
পাকিস্তান, আর আর কি করে দিছে ভারত আরেকটা। এই দুই ভাগ করে দিয়ে গেছে, মূলত তার তিনটাই ভাগ করছে। যেমন ভারত বাংলাদেশ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান তো ভাগেই করে দিয়ে গেছে, এই বিশাল ব্যবধান এমনি ভাগ, কারণ দুইটা একসাথে রেখে গেছে আর কি। তো মূলত তিনটা ভাগেই করে গেছে। তো এই যে আপনার পাকিস্তান সরকার আসার পরে জনগণের মধ্যে সুশৃঙ্খলা ফিরায় আনার জন্য কি করছে, তারা আরেকটা জরিপ করছে, আরএস জরিপ। সেই জরিপটার নাম কি? আরএস জরিপ। আরএস জরিপটা 1956 সাল থেকে শুরু হয়েছে। 1956 আরএস না, আরএস এর আগে হয়েছে এসএ জরিপ। এসএ জরিপ হয়েছে। তো ইংরেজ আপনার পাকিস্তান সরকার যখন ক্ষমতায় আসলো, দেখলো যে আমরা যদি পুরা জমি মাইপা জরিপ করতে যাই অনেক বছর লাগে যাবে। ইংরেজদের জরিপ করতে আপনার 53 বছর লাগছে, তাহলে পাকিস্তানিদের জরিপ করতে আরো বেশি সময় লাগবে, অথবা না হলেও 50 বছর 40 বছর লাগলে কত বিশৃঙ্খলা হবে মানুষের মধ্যে। তো তারা চিন্তা করলো যে আমরা কি করি, আগে মানুষকে মানুষের জমিটা বুঝাই দিই, জরিপ টরিপ না করে শুধু কি করি, খতিয়ান তৈরি করে, এর খতিয়ান তৈরি করে কি করছে, প্রত্যেকজনের হিস্সা আগে মালিক বানাই দিচ্ছে। তো এটা 1856 থেকে 1963 সালের ভিতরে হয়েছে। 1856 থেকে কি হয়েছে, 1963 সালের ভিতরে হয়েছে এই জরিপটা। তো এরপরে আপনার মাত্র 8 বছরে কি করছে, এসে জরিপটা এত দ্রুত করার কারণে কি হয়েছে, একজনের জন্য আরেকজনকে লিখে দিতেছে, এইরকম অনেক অহরহ হয়ে গেছে। তো এরপরে আপনার এই যে একজনের জমি আরেকজনে লিখে দিচ্ছে, যে এই চাইছিল সুশৃঙ্খলা ফিরে আনবো, এখন আরো বিশৃঙ্খলা বেশি বাইরে গেছে। তো এই জন্য তারা কি করলো, না এখন কি করতে হবে, জমি মাইক পাই আবার কি করতে হবে, জরিপ করতে হবে। তখন তারা আরেকটা জরিপ করলো, সেটার নাম হচ্ছে আরএস বা রিভিশনাল সার্ভে। হ্যাঁ, রিভিশনাল সার্ভে এই জরিপটা করলো। এটা কত থেকে 1965 সাল থেকে 1985 সালের ভিতরে এই আরএস জরিপটা হয়েছে। এরপরে আরএস এর পরে বিএস বা বিআরএস, সেটা হচ্ছে 1985 সাল থেকে নিয়ে এই পর্যন্ত চলমান। হ্যাঁ, বিএস বা বিআরএস এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ। তো এখনো শেষ হয় না, এরপরে এটা শেষ হলে আরো অনেক অন্যান্য জরিপ আসতে পারে, সেগুলো হবে। তো আমরা কি কি শিখাবো, সেগুলোর মধ্যে হচ্ছে জমি মাপার বিভিন্ন কলা কৌশল শিখাবো। জমি পরিমাপ বলতে গেলে যেমন আপনার, আমি এখন এই পরিমাপের কাজটা নিব, যেমন আপনার ওই যে ফুট, মিটার, তারপরে আপনার হাত, তারপরে গজ, এই যে পরিমাপগুলো আছে, এই পরিমাপগুলো প্রথম আপনাদেরকে শেখাবো, কারণ এইগুলো তো লাগবে, না লাগলে তো আমরা জমি মাপামাপি বুঝবো না। হ্যাঁ, 1 শতাংশ কাকে বলে, এক বিঘা কাকে বলে, 1 একর কাকে বলে, 1 হেক্টর কাকে বলে, এইগুলো আগে আমরা শিখবো। হ্যাঁ, এইগুলো শেখার পরে আমরা জমির পরিমাপ মাপামাপি শিখবো। সেটা কিভাবে, বৈজ্ঞানিক সূত্র বা ভূমি জরিপ বিজ্ঞানীরা যে সমস্ত সূত্র আবিষ্কার করছে, সেই সমস্ত সূত্র ব্যবহার করে বা জ্যামিতিক সূত্র ব্যবহার করে চতুর্ভুজ, ত্রিভুজ, যেমন ত্রিভুজ আছে 6 প্রকার, চতুর্ভুজ আছে 6 প্রকার, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, সাধারণ চতুর্ভুজ বা অনিয়মিত চতুর্ভুজ, এই সমস্ত চতুর্ভুজগুলো আমরা কিভাবে মাপে এগুলো শিখবো। ত্রিভুজের মধ্যেও এরকম 6 প্রকার আছে, এগুলো কিভাবে মাপে আমরা সেটাও শিখবো ইনশাল্লাহ। কেউ মাইক্রোফোনটা অন করবো না, মেহরবানি করে কেউ মাইক্রোফোন অন করবো না। তো এইভাবে জমির যত আকৃতি আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, এবারে গোলাকৃতির যে বৃত্তাবাস, গোলাকৃতির জমি, সেগুলো মাপা শিখবো। এরপরে আছে আপনার কি, যত ধরনের আঁকা বাঁকা জমি আছে, হ্যাঁ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, আঁকা বাঁকা যত ধরনের জমি আছে, সব ধরনের জমি মাপা আমরা শিখবো ইনশাল্লাহ। এইগুলো একটা। এরপরে আছে আপনার নকশা বা শীট থেকে জমির পরিমাণ কিভাবে নির্ণয় করব, হ্যাঁ, অথবা সিএসএস, আরএস, বিএস, খতিয়ান বা পর্চা, এগুলো কিভাবে বুঝবো। হ্যাঁ, আনাই ঘন্টা লেখা থাকে, এগুলো থেকে অংশটা কিভাবে বের করব, সেই পদ্ধতিটা আমরা শিখবো ইনশাল্লাহ। এরপরে আনাই ঘন্টা, এরপরে আছে দেখেন নকশা বা শীট থেকে জমির পরিমাণ নির্ণয়ের পদ্ধতি। নকশার মধ্যে কতটুক জমি আছে, ম্যাপের মধ্যে, শীটের মধ্যে কতটুক জমি আছে, এটা কিভাবে বের করব, স্কেল দিয়ে মাইপা দিয়ে বের করব, এটা কিভাবে, সেই পদ্ধতিগুলো শিখবো। স্কেলের পরিমাণটা কখন কত, আমাদের যে ম্যাপটা অনেক সময় অনেক বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আঁকা থাকে, তো কোন সময় কত ফিট হবে না হবে, এই নিয়মগুলি আমরা শিখবো ইনশাল্লাহ। এরপরে আছে এই নিয়মগুলো শেখার পরেও জমি জমার কাগজপত্র, দলিল, খতিয়ান, নকশা, এগুলো শেখার পরেও আমরা শিখবো ইট, কাঠ, বালু, মাটি। হ্যাঁ, একটা দেওয়াল তৈরি করতে কয়টা ইট লাগে, এগুলো একটু এক্সট্রা আর কি। তারপরে কাঠ, আমরা তো মাপামাপি শিখতেছি, এগুলোর সাথে একটু হইলেই হয়ে যায় আর কি। তো এগুলো আমরা শিখবো। দেখা যায় গাছ, বালু, মাটি, যেমন আপনি একটা
ঘর তৈরি করবেন, একটা বিল্ডিং তৈরি করবেন, সেখানে মাটি ভরাট করবেন, কতটুকু মাটি লাগবে সেটা হিসাব করবেন কিভাবে, একটা পুকুর খনন করছেন সেখান থেকে কতটুকু মাটি উত্তোলন করা হলো সেটা কিভাবে হিসাব করবেন, একটা গুল গাছ কিভাবে হিসাব করবেন, একটা দরজা জানালার জন্য কাঠ লাগাবেন, এই বিভিন্ন এই ধরনের যত হিসাব নিকাশ আছে এগুলো আমরা শিখবো। এরপর আছে আনায় গন্ডে সম্পদের হিসাব নিকাশ, সাত কবলা, হেবাদলিল, মিউটেশন, নামজারি, খারিজ, ডিমার্কেশন, পাওয়ার অফ অ্যাটর্নি, আম মুক্তারনামা, ডিসিআর, হ্যাঁ, এফওআর, বায়াদলিল, স্কেচ ম্যাপ, দলিল যাচাই পদ্ধতি, হ্যাঁ, এগুলো এছাড়াও এই সমস্ত জমি জমার টুকিটাকি বিষয় হাতে কলমে শেখানোর জন্য হয়েছে কি সুপরিকল্পিত একটা সিলেবাস। এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শেখানো হবে। আর যারা কাছাকাছি আইসে আমার কাছে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারেন, তাদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাসেরও সুবিধা আছে, আপনারা চাইলে প্র্যাকটিক্যাল ক্লাসও করতে পারবেন। আমাদের এখানে আরেকটা বিষয় ছিল ডিজিটাল প্রযুক্তিতে কম্পিউটারে জমি মাপার পদ্ধতি। যাদের কাছে ল্যাপটপ আছে আমি তাদেরকে কি করতে পারবো, আপনারা যদি ল্যাপটপের মধ্যে অটোক্যাড অ্যাপসটা সেট আপ করে নিয়ে আসেন, আমি অটোক্যাড দিয়ে কিভাবে ম্যাপগুলো মাপতে হয়, নকশাগুলো মাপতে হয় সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সেটা আমার কাছে আসতে হবে বা এনিডেক্সের মাধ্যমে আমাকে পাওয়ার দিয়ে দিলে আমি দেখাই দেবো আপনাকে কিভাবে শিখবেন। আচ্ছা যাক, এই হলো এগুলো আমরা শিখাবো। এরপরে আজকে আমি কিছু ক্লাসের পড়া আমি আপনাদেরকে দেই। ভাই নয় খাইলে নুকাইলে একটু ভাত দিয়ে আমার পেটটা দেখেন। ভাই একটু অফ রাখেন, অফ রাখেন, আমি তো অফ করে পারতেছি না। কেউ আনমিউট করবেন না, ঠিক আছে? আনমিউট করবেন না, মেহেরবানি করে কেউ আনমিউট করবেন না। আমি আজকের পড়াগুলো থেকে একটু দেখাতে দিতেছি। আজকে যেটা আমরা যে ক্লাসটা শুরু করবো সেখান থেকে আমি কিছু পড়া পড়বো। আমাদের জুমের এটা হয়তো খুব বেশি সময় না, কেটে যেতে পারে, তো কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আপনারা ভর্তি যারা হইতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন আমরা যে পরিমাপ শিখবো, প্রথমে এখান থেকে দেখেন পরিমাপ মূলত 3 প্রকার। পরিমাপ মূলত কয় প্রকার? 3 প্রকার। একটা রৈখিক পরিমাপ, একটা বর্গ পরিমাপ, আর একটা ঘন পরিমাপ। রৈখিক পরিমাপ কাকে বলে? আপনার এই যে রাস্তার মধ্যে মাইল কিলোর একটা পরিমাপ আছে না, আমরা রাস্তা গেলে দৈর্ঘ্য দেখবেন লম্বা লম্বি যে পরিমাপটা, সেটার নাম হচ্ছে রৈখিক পরিমাপ। আরেকটা আছে বর্গ পরিমাপ বা স্কয়ার পরিমাপ। তো বর্গ পরিমাপটা কি? এই যে আমরা জমি মাপি স্কয়ার ফিট, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দুই দিকের পরিমাপ একসাথে যোগ করলে এরপরে যে পরিমাপটা হয় সেটার নাম হচ্ছে কি বর্গ পরিমাপ। আরেকটা হচ্ছে ঘন পরিমাপ। ঘন পরিমাপটা হচ্ছে ইট কাঠ বালু মাটি মাপতে গেলে, মানে 3 দিকের পরিমাপ, অথবা পুকুরের মাটি কতটুকু খনন করা হলো সেটা হিসাব করার জন্য কি লাগবে? ঘন পরিমাপটা লাগবে, দৈর্ঘ্য প্রস্থ গভীরতাটা লাগবে। অথবা একটা বিল্ডিং এর মাটি কি করলে ভরাট করলে, অথবা একটা রাস্তা তৈরি করলে, আপনি যদি একটা রাস্তার কন্ট্রাক্টর হন তখন রাস্তার মধ্যে বালু মাটি এগুলো ভরতে হলে দৈর্ঘ্য প্রস্থ এবং কতটুকু করে ভরাবেন, উচ্চতা কতটুকু হবে সেটা হিসাব করলে যে পরিমাপটা সেটার নাম হচ্ছে ঘন পরিমাপ। তো আমরা বিশেষত কি করব, বর্গ পরিমাপটা নিয়ে আমরা শিখবো ইনশাল্লাহ। এই বর্গ পরিমাপটাই আমাদের সবচেয়ে বেশি কি হবে আসবে ইনশাল্লাহ। এরপরে দেখেন চিহ্ন পরিচিতি, এগুলো আমি বোর্ডে লিখে লিখে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। চিহ্ন পরিচিতির মধ্যে আছে দেখেন কোন সংখ্যার উপর যখন এইরকম একটা র্যাপ চিহ্নের মধ্যে একটা চিহ্ন থাকবে, এই যে দেখেন 10 ফুটের মধ্যে এখানে 10-এর মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, এটা ফুট বোঝাবে, ফুট। আর যদি কোনো সংখ্যার মধ্যে এরকম 2টা চিহ্ন দেওয়া থাকে তাহলে এটাকে কি বোঝাবে? 7 ইঞ্চি। এখানে 7-এর উপর আছে 7 ইঞ্চি, 10-এর উপর থাকলে 10 ইঞ্চি, মানে 2টা চিহ্ন থাকলে ইঞ্চি বোঝাবে। আর যদি 3টা চিহ্ন থাকে এরকম, এটাকে বলা হয় সুতা। সুতা কাকে বলা হয়? 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে বলা হয় কি সুতা। 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে কি বলা হয়? সুতা। আরেকটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা কি? যে কোনো গোলাকৃতির বস্তুকে ডিগ্রি বলা হয়। যে কোনো গোলাকৃতির বস্তুকে কি বলা হয়? ডিগ্রি বলা হয়। গোলাকৃতির বস্তুকে আপনার ডিগ্রি বলা হয়। যেমন ধরেন এটা একটা গোলাকৃতির বস্তু, হ্যাঁ, এটা
আপনাদের কতটুকু দেখা যাচ্ছে আমি শেয়ার দিয়ে রাখছি এই জন্য হয়তো খুব বেশি একটা দেখা যাচ্ছে না। আমি দাঁড়ান একটা শীট নিয়ে ফেলি। আপনাদের সবার যারা যারা ভর্তি হয়েছেন সবাইকে কিন্তু আমি শীট দিয়ে দিছি। সবার শীটগুলো প্রিন্ট আউট করে নেবেন কম্পিউটারের দোকান থেকে। তো আমি এরকম 5টা শীট দিয়েছি, 70-80 পৃষ্ঠার মতো আছে শীট। সেই শীটগুলো আপনারা কি করবেন? হ্যাঁ, আপনাদের দেখতেছি আলহামদুলিল্লাহ শীটগুলো যারা যারা করছেন আপনারা সবাই শীটগুলো কি করবেন? কম্পিউটার দোকান থেকে করে নেবেন। দেখেন আমি শেয়ারটা স্টপ করে দেবো আর কি। আচ্ছা দেখি কতটুকু দেখা যাচ্ছে। তো এইরকম গোলাকৃতির একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমরা কি করি দেখেন 2 ভাগ করি, তাহলে এটা যে কোনো গোলাকৃতির একটা বস্তু হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে, এইগুলা এটার অর্ধেক হলে কি হবে? এটা গোলাকৃতির বস্তু বলতে গেলে একটা সরিষার দানাও হইতে পারে, আবার পুরা পৃথিবীও হইতে পারে। পৃথিবীও একটা গোলাকৃতির বস্তু, আবার কি সরিষার দানা একটা গোলাকৃতি। এটা পুরাটা যে কোনো একটা পূর্ণাঙ্গ গোলাকৃতির বস্তু বোঝাতে যেটা বোঝা হয় সেটাকে বলা হয় 360 ডিগ্রি বা 100% বলি না আমরা, এই পার্সনের মতো 360 ডিগ্রি বলা হয় গোলাকৃতির একটা বস্তুকে, পরিপূর্ণ বোঝাইতে আর কি। এর অর্ধেক 180 ডিগ্রি। ডিগ্রিটা কি? আমরা আসলে ডিগ্রি অনেক সময় শুনি যে এত ডিগ্রি তাপমাত্রা, এত ডিগ্রি তাপমাত্রা, এই যে তাপমাত্রা বেড়ে গেল, এই ডিগ্রি কিন্তু আমাদের এই ডিগ্রি না। আমাদের ডিগ্রিটা হচ্ছে দেখেন এখান থেকে যে আইসা এদিকে যে উঠে গেল, এখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, পাকা তৈরি হলো, সেটার নাম হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি এই সমস্ত ডিগ্রিগুলো আমরা আসলে যখন ত্রিভুজ শিখবো তখন আরো ভালো করে শিখাবো। তো এই হচ্ছে ডিগ্রি। ডিগ্রি লিখতে গেলে মানে এই মনে করেন 10-এর মধ্যে এরকম একটা শূন্য থাকলে এটা 10 ডিগ্রি, 50-এর মধ্যে এরকম একটা শূন্য দিলে সেটাকে বলা হয় 50 ডিগ্রি। এরকম ডিগ্রি বোঝায় আর কি। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন আমি স্ক্রিনটা আবার শেয়ার দিই। তো দেখেন এখানে সরকার স্বীকৃত কিছু পরিমাপ 4.356 বর্গফুট সমান সমান 1 অযুতাংশ। 1 অযুতাংশ, এখানে শুধু অযুতাংশ লেখা কিন্তু এটা হবে 1 অযুতাংশ। তো আপনারা আরেকটু দেখাই, বর্গফুটটা আসলে সবাই পারেন, তারপরে বলি টাইলস আছে না, টাইলস, এই যে চতুর্দিকে যদি 1 ফুট 1 ফুট 1 ফুট এরকম হয় তাহলে এটাকে বলা হয় কি 1 বর্গফুট। ঠিক আছে, তো এইরকম 4.356 বর্গফুট হলে 1 অযুতাংশ বলে। 100 অযুতাংশ হচ্ছে 1 শতাংশ। আবার 435.6 বর্গফুট সমান সমান 1 শতাংশ। এটা সবার মনে রাখতে হবে, জমি মাপতে গেলে এই বিষয়গুলো আসবে। 435.6 বর্গফুট সমান সমান কি 1 শতাংশ। এগুলো আমি আবার পড়ব, 100 শতাংশে 1 একর। হ্যাঁ, এগুলো আমরা সামনে আবার এগুলো পড়াবো ইনশাল্লাহ। আজকে আমি একটু বিষয় দেখাইতে চাইতেছি আপনাদেরকে। সেটা কি দেখাইতে চাইতেছি? আচ্ছা, আপনারা স্ক্রিনগুলো একটু বন্ধ করে দেন, তাহলে হয়ে যাবে, ভালো হবে। আপনাদের ভিডিওগুলো একটু অফ করে দেন, মানে সবাই করে দেন। আরে যাক, আজকে একটু লেগে গেছে যেটা বুঝতে চাইছিলাম। যেমন মনে করেন আমাদের এখান থেকে তো দেখাইতে পারি, এই যে দেখেন, আমরা একটা বোর্ড নিয়ে নিই তাইলে হবে ভালো। জমি মাপাটা আমরা অনেকে অনেক কঠিন মনে করি, আসলে জমি মাপাটা হচ্ছে অনেক সহজ একটা বিষয়। তো এটা আমি দেখাইতে চাইতেছি আর কি।
যে দেখেন এই যে মনে করেন এটা একটা জমি, হ্যাঁ এটা একটা জমি, এটা মনে করেন আমাদের আসলে আজকে কতটুকু দেখা যাবে বলতে পারতেছি না, আমাদের সময়টা চলে যাবে, জুমটা চলে যাবে, ফ্রি তো এই জন্য চলে যাবে। চলে গেলে আজকের মতো ক্লাস শেষ। আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। যেগুলো শিখাবো তো বলে দিচ্ছে, এখানে একটু প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছে। তো এই একটা জমি দেখেন এখানে 100 ফুট আর এদিকে হচ্ছে কি 50 ফুট 50 ফুট। তো এইরকম আকৃতির একটা জমি হইলে মাপাটা কতটা ইজি সেটাই আমি দেখাতে দিচ্ছি। দেখেন 100-কে 50-এর সাথে শুধু গুণ করে দিবেন, তাহলে কি হয়ে যাবে, জমির পরিমাণটা বের হয়ে যাবে। 100-কে 50-এর সাথে গুণ করেন, দেখেন কত হয়। 100-কে আমি দেখাবো অন্য সময়, অন্য দিন একটু ভালো করে দেখাবো, আজকে তো সময় কম, অন্য কথা বলতে বলতে চলে গেছে। 100 গুণ 50, দেখেন আমার এখানে দেখা যাচ্ছে কত, 5000 বর্গ ফিট। এটাই হচ্ছে দুই দিকে গুণ করলে সেটাকে কি বলা হয়, বর্গ ফিট। ভাই আঁকাআঁকি করবেন না, কে আঁকাআঁকি করতেছেন, আঁকাআঁকি করবেন না কেউ। তো এইরকম হইলে 5000 বর্গ ফিট, 5000 বর্গ ফিটকে যখন আমরা যে 1% পরিমাণটা বলছিলাম না, 1% কত বর্গ ফিট বলছিলাম, 1% আমরা 435.6 বর্গ ফিট বলছিলাম। এই যে 400 ভাগ দিয়ে যদি 435.6 বর্গ ফিট সমান সমান 11.47% বের হয়ে গেছে। এই 100-কে 50-এর সাথে গুণ দিয়া 435.6 দিয়ে ভাগ দিলে আমাদের এখানে শতাংশটা বের হয়ে গেছে বা জমি মাপা হয়ে গেছে। এইরকম আকৃতির সমান যদি হয়, এদিকে সমান এদিকে সমান এদিকে সমান এদিকে সমান, দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয়, জমিটা কিন্তু মাপা অনেক ইজি, ঠিক আছে। তো জমি মাপা আসলে অনেক কঠিন কিছু না, অনেক সহজ। এরপরে আস্তে ধীরে হবে। তারপরে দেখেন এটা যদি আমরা মনে করেন বাদ দিয়া আরেকটা আকৃতি মনে করেন নিলাম, হ্যাঁ আচ্ছা, যদি মনে করেন এটাই একটা আকৃতি, তাহলে এটা হইতেছে না, আচ্ছা আরেকটা এটাই নিই। আমি সরাসরি বোর্ডে দেখাবো, আসলে জুমে আসলে ততটা লিখে আমি করতো না। তো যারা এতে দেখতেছেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই, জমি মাপাটা আসলে অনেক ইজি। আসলে লাইভে যারা আমাদের কাছে জমে, তো জমির মধ্যে কম্পিউটারের মধ্যে আসলে করবো মুসারাটা করি। তো দেখেন আমি যেটা এখন দেখাইছি আর কি, 100 গুণ 50, হ্যাঁ 100 গুণ 50, 100 ফিট 100 ফিট আর 50 ফিট 50 ফিট, এই দুটো দিকে 100-কে কি দিই 50 দিয়ে গুণ দেই, তাহলে আবার বের হয়ে যাবে কি 5-এ 5 আর 3টা শূন্য একসাথে বসাই দিব, তাহলে এটা 5000 বর্গ ফিট। ক্যালকুলেটর থাকতে হবে, ক্যালকুলেটর না থাকলে আবার মুখে মুখে গুণ করতে পারলে সেটা আরো দ্রুত হবে ইনশাআল্লাহ। পাঁচ হাজার বর্গ ফিট, 5000 বর্গ ফুট। তো 5000 বর্গ ফিটকে আমি যদি 5000 কে যদি আমি কি দেই, ভাগ দিয়ে দেই, 5000 কে যদি আমি 435.